হ্যালো, আজকে আমরা শুরু করছি 11-এর গ্র্যাভিটেশনের থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাস ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে, দেখে নিতে হবে। চলো শুরু করছি। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। কেপলারের সূত্র, এই সূত্র তিনটে সূত্র আছে কেপলারের। আমরা পরপর করে তিনটে সূত্র শিখব এবং সেই সূত্র সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। প্রথম সূত্র কি বলছেন? প্রথম সূত্র বলছেন উনি যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি একটি উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে, যার দুটি ফোকাসের যে কোনো একটিতে সূর্য অবস্থান করে। কি বলেছে সূত্রটা? কি বলা হচ্ছে দেখে নাও। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি একটি উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে, যার দুটি ফোকাসে, যার মানে ওই যে উপবৃত্তের দুটি ফোকাস থাকে, যার দুটি ফোকাসের যে কোনো একটিতে সূর্য অবস্থান করে। অর্থাৎ বলা হচ্ছে যে একটি উপবৃত্তাকার পথে, এইরকম একটি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। এর দুটো ফোকাস থাকে, এখানে একটি ফোকাস, এখানে একটি ফোকাস। এর যে কোনো একটি ফোকাসে, ধরো এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে, গ্রহটা পরিক্রমণ করে। অর্থাৎ ফোকাসে, যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। এটা প্রথম সূত্র। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এই যে উপবৃত্তাকার পথ, এক্ষেত্রে এই এবি বা সিডি, এবিকে বলা হয় পরাক্ষ বা ইংরেজিতে বলে মেজর অ্যাক্সিস। সিডি এটাকে বলা হয় উপাক্ষ, যেটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে এবি এবং সিডি এই দুটোর যেটা বড় সেটাকে আমরা বলছি পরাক্ষ, যেটা ছোট অর্থাৎ সিডি এটাকে আমরা বলছি উপাক্ষ। এক্ষেত্রে একটি কথা, সেটা হচ্ছে গিয়ে এই যে এবি এবং সিডি বেশিরভাগ গ্রহের ক্ষেত্রে, অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করছে গ্রহগুলো, ওই গ্রহের ক্ষেত্রে এই এবি এবং সিডি প্রায় কাছাকাছি, নিয়ার ইকুয়ালস টু সিডি। পার্থক্য আছে, বিশেষ করে একদম যদি সব থেকে বেশি পার্থক্য যা ধরে নিই প্লুটো, তার ক্ষেত্রে এই পার্থক্যটা, অর্থাৎ এবি এবং সিডির মধ্যে পার্থক্যটা হচ্ছে 3% পার্থক্যটা। সেজন্য এই পার্থক্যটা খুব কম বলে আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য এই পথটাকে ধরে নেব বৃত্তাকার। অর্থাৎ উপাক্ষ এবং পরাক্ষ এদের পার্থক্যটা কম থাকে, যে কারণে আমরা এটাকে গণনার সুবিধার জন্য আমরা পথটাকে কেমন ধরে নেব? বৃত্তাকার। কিন্তু এক্স্যাক্টলি কীরকম পথে ঘুরছে? উপবৃত্তাকার পথে পরিক্রমণ করছে। তাহলে প্রথম সূত্র ক্লিয়ার, তার যে কোনো একটি ফোকাসে হয় এখানে বা এখানে থাকবে। ওকে, এই দুটোর যে কোনো একটিতে অবস্থান করবে। চলো আমরা এবার আসি দ্বিতীয় সূত্র। উনি কি দ্বিতীয় সূত্রটা বলেছেন সেই সূত্রে। ক্লিয়ার হয়েছে? ওকে, এখন আসছি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র
বলা হচ্ছে সূর্য ও গ্রহের সংযোজক রেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটা ছিল গ্রহের আবর্তন পথ। ওকে, তার এটা যদি পরাক্ষ হয়, ধরো এই অবস্থানে সূর্যকে রেখে প্রদক্ষিণ করছে গ্রহটা, কোনো একটা সময় গ্রহটা ধরো এই অবস্থানে আছে, আবার ধরো এই অবস্থানেও থাকতে পারে, আবার ধরো এই অবস্থানেও থাকতে পারে। কি বলছে? গ্রহ ও সূর্যের সংযোজক রেখা, অর্থাৎ এই যে সংযোজক রেখাটা সমান সময়ের অবকাশে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সে যদি এইখান থেকে এইখানে আসে, ওই রেখাটা যে ক্ষেত্রফল অতিক্রম করে সেই ক্ষেত্রফলটা সর্বদা সমান হয়। অর্থাৎ এখান থেকে এইখানে কি হবে না, এই যে ক্ষেত্রফলটা অতিক্রম করেছে সংযোজক সরলরেখাটা, এই যে ক্ষেত্রফলটা, পরের ওই একই সময়ে সে কিন্তু সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এই সময়ে যে ক্ষেত্রফলটা যাবে সেটা কিন্তু সমান হবে। সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ক্লিয়ার হলো? হলো না? আচ্ছা, ধরো এটা সূর্যের অবস্থান S1, এটা প্রাথমিক অবস্থান A, পরের অবস্থান B। এই অতিক্রম করতে এটা সময় লেগেছে ধরো T1। S1 AB অতিক্রান্ত ক্ষেত্রফল কি? T সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল T1 সময়ে কত? S1 AB সমান আমি ধরলাম A1। পরে C অবস্থানে এসছে। ওকে, তাহলে সেই সময় T1 সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল কি বলা হচ্ছে? A1। T2 সময়, অর্থাৎ এই B থেকে Cতে আসতে সময় লেগেছে T2, তাহলে T2 সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল কি লিখবে? S1 BC = A2। কি বলা হচ্ছে না, সমান সময়ের অবকাশে প্রথম ক্ষেত্রফল বাই সময়ের অনুপাত, সর্বদা পরেরটাতে যে ক্ষেত্রফল অতিক্রম করেছে যে সময়ে, এই দুটো সর্বদা সমান হবে। যেমন অ্যাজ ফর ম্যাথমেটিক্যাল একটি উদাহরণ দেই, ধরো 2 সেকেন্ডে সে 4 ইউনিট ক্ষেত্রফল অতিক্রম করেছে। ওকে, তাহলে 1 সেকেন্ডে কত ক্ষেত্রফল অতিক্রম করছে? 4/2। ধরো আবার বলছি 3 সেকেন্ডে কত ক্ষেত্রফল অতিক্রম করবে? অবশ্যই সে অতিক্রম করবে 6 ইউনিট। তাহলে পরের 1 সেকেন্ড ওই সময় অতিক্রান্ত ক্ষেত্রফল কত? 6/2 সমান দেখো 2 ইউনিট। অর্থাৎ প্রতি একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল সমান। এটাকে আরও একভাবে বলতে গেলে সংযোজক সরলরেখা দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল ও সময়ের অনুপাত সর্বদা ধ্রুবক। ওকে, আচ্ছা, এইটাকে আমরা আরেকটু ডিটেলসে জানি। এই যে ক্ষেত্রফল বাই সময়, তো এই যে A/T অর্থাৎ ক্ষেত্রফল ভাজিতক সময়, এটাকে আমরা বলি এরিয়াল ভেলোসিটি।
অর্থাৎ ক্ষেত্রফল বাই সময়ের অনুপাত সর্বদা ধ্রুবক। ক্লিয়ার হলো পুরো বিষয়টা? তাহলে এরিয়াল ভেলোসিটি কনসেপ্টটা খুব মন দিয়ে বুঝবার চেষ্টা করো। সূর্য ও গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সাপোজ আমি ধরছি যে এইখানে গ্রহটা আছে, এটা সংযোজক সরলরেখা, ধরো 1 সেকেন্ডে সে এইখানে পৌঁছলো, তাহলে এই যে ক্ষেত্রফলটা পরের সেকেন্ডে সে কতটা যাবে একই ক্ষেত্রফল হতে গেলে, তাকে যেহেতু দূরত্বটা বাড়ছে, দূরত্বটা বাড়ছে, তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এতটা ওই এক সময়ে কম দূরত্ব অতিক্রম করবে। মানে একটা কনসেপ্ট বুঝে দেখো, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করছে মানে যত সূর্য থেকে দূরের দিকে যাবে তত তার দ্রুতি কমবে, আর যত কাছের দিকে আসবে তত দ্রুতি বাড়বে। এটা কিন্তু ইন্ডিকেট করছে সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ ক্ষেত্রফল বাই সময় এদের অনুপাত যে কোনো সময়ে সে যে কতটা ক্ষেত্রফল অতিক্রম করছে বাই তার ওই সময়ে মান, এইটার অনুপাতটা সর্বদা ধ্রুবক থাকে। ক্লিয়ার হয়? এটাকে আমরা কি বলবো? এরিয়াল ভেলোসিটি। চলো এ দ্বারা আমরা একটা কনসেপ্ট এটাকে প্রুভ করবার চেষ্টা করি যে এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, প্রমাণ করতে চাইছি আমি। এই যে বলছে যে সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে, বা তার গাণিতিক রূপটা আমি বললাম যে এরিয়াল ভেলোসিটি a/t = কনস্ট্যান্ট, এটা প্রুভ করতে চাইছি। ওকে, এরিয়াল ভেলোসিটি কি বলা হচ্ছে? ধরি ডিটি সময়ে dA ক্ষেত্রফল অতিক্রম করলো, ডিটি সময়ে dA ক্ষেত্রফল অতিক্রম করলো, তাহলে আমি এরিয়াল ভেলোসিটি কত বলবো? এরিয়াল ভেলোসিটি কত বলবো? dA/dt। আচ্ছা, এই পথটাতে দেখো আমরা বলছি যে dA এটাকে আমরা কি বলতে পারি, কীরকম করে নির্ণয় করতে পারি? এটা একটা বৃত্তীয় পথ, এটা একটা উপবৃত্ত পথ, উপবৃত্তাকার পথ। ওকে, তাহলে এখান থেকে সে এই পয়েন্টে গেছে, এই পয়েন্টে দ্রুতি আমি ধরলাম, গ্রহের দ্রুতি ধরছি v। তাহলে এই পয়েন্ট থেকে সে এই পয়েন্টে গেল ডিটি সময়ে, তাহলে ab কত? ab সমান আমরা বলতে হবে দ্রুতি যদি v হয় v dt, সরি, তাহলে এ থেকে বিতে গেল v dt। এটা যদি খুব ক্ষুদ্র দূরত্ব হয় তাহলে লাইক SAB, এটা একটা ত্রিভুজ, যেটা কীরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এরকম সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে DA সমান আমরা লিখতে পারি, এই দূরত্বটা যদি r হয় তাহলে হাফ, এটা r, এটা v dt, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এ থেকে বি খুব ক্ষুদ্র সময়, তাহলে এই দূরত্বটা ছোট, এই দূরত্বটা ছোট মানে এটাকে আমি পারপেন্ডিকুলার ধরছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি r dv dt। চলো তাহলে dA/dt সমান d dt, d এর ভ্যালু পাচ্ছি, এর ভ্যালু পাচ্ছি r v dt, dt को मार डाला, दैट इज দাঁড়াচ্ছে হাফ আর ভি। ওকে, এখানে ওপর নিচে আমি m দিয়ে গুণ করছি, তাহলে m আর v/2m, এইটা হচ্ছে গিয়ে বলি আমরা এটাকে কি বলি? l হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ,
কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে আমরা কি বলতে পারি, ডিএ বা ডিটি ইজ ইকাল টু ডিএ ডিটি, এল কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকাল টু ডিএ ডিটি ইজ কনস্ট্যান্ট। দিস ইজ দ্য প্রুফ অফ সেকেন্ড ল, সেকেন্ড ল এর প্রুফ, কেপলার সেকেন্ড ল এর প্রুফ। ইকুয়েশনটা কি পেলাম, পেলাম কোনো সময় অতিক্রান্ত ক্ষেত্রফল বাই সময়, কোনো সময় অতিক্রান্ত ক্ষেত্রফল বাই সময় ইজ ইকাল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার হলো, প্রুফ হলো, বোঝা গেছে। চলো এবার আমরা আসি এই সংক্রান্ত একটা দুটো সমস্যা, খুব সিম্পল সিম্পল সমস্যা আমরা করাবো, খুব সিম্পল সিম্পল সমস্যা, দেখে নিই পারছি কিনা আমরা, এবং এগুলো খুব ইন্টারেস্টিং আমাদের ক্ষেত্রে। প্রবলেম এই কনসেপ্টের উপরে বেশ করে প্রবলেম থাকে আমাদের, দেখে নিতে হবে। ওকে, বোঝা যাচ্ছে। দেখো বলছি কোনো গ্রহ A1 ক্ষেত্রফল অতিক্রম করলো T1 সময়ে, পরে T2 সময়ে A2 ক্ষেত্রফল অতিক্রম করলো। A2 is equal to 2 of A1 হলে T1 is to T2 কত? পজ করে ট্রাই করো, পজ করে ট্রাই করো। ওকে, দেখো তাহলে আমাকে কি বলেছে, কোনো একটা পথ A1 ক্ষেত্রফল অতিক্রম করলো, সেক্ষেত্রে সময় লেগেছে T1, পরে A2 অতিক্রম করলো, যার মান আবার বলেছে 2 অফ A1 T2 সময়ে। কেপলার ল থেকে, কেপলারের সূত্র থেকে, কেপলার সূত্র থেকে আমরা কি পেয়েছি, কেপলার সূত্রের গাণিতিক রূপ দ্বিতীয় সূত্র, কেপলার সূত্রের থেকে পাই। এটা কোন সূত্র থেকে পেলাম, দ্বিতীয় সূত্র থেকে। কি পেলাম, A1 বাই T1 ইজ ইকাল টু A2 বাই T2। তাহলে T1 বাই T2, T1 বাই T2 সমান লিখতে পারি A1 বাই A2, A1 বাই A2। তাহলে A1 বাই 2 অফ A1 সমান 1:2 সমান T2 is equal to 2 T1। হচ্ছে কি বলেছে, A2 is equal to 2 A1, তাহলে A1 বাই T1 is equal to A2 বাই T2, T1 বাই T2 is equal to লিখতে পারি A1 বাই A2, A2 এর ভ্যালু 2 A1। ইকুয়েশন অনুপাত কত, অনুপাত আমাকে যে জিজ্ঞেস করেছে, তাহলে T1 is to T2 1:2। কি পেলাম না, দেখো A1 এর থেকে A2টা বেশি ক্ষেত্রফল, ওকে অতিক্রম করেছে, তার ক্ষেত্রে অনুপাতটাকে সমান রাখার জন্য দুগুণ হতে হচ্ছে, সময় লাগতে গেছে দুগুণ। তার মানে অনুপাতটা কিন্তু হিসেব করে দেখতে গেলে একই আছে, অর্থাৎ A বাই T ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা আসছি। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখে নিই। একটি গ্রহ A1 A2 A3 ক্ষেত্রফল
অতিক্রম করে 2 ডে 3 ডে অ্যান্ড 6 ডেতে, ডি ফর ডে, ডেতে। A1 ক্ষেত্রফল অতিক্রম করছে 2 দিনে, A2 ক্ষেত্রফল অতিক্রম করছে 3 দিনে, A3 ক্ষেত্রফল অতিক্রম করছে 6 ডেতে, 6 দিনে। A1, A2 ও A3 এর সম্পর্ক নির্ণয় করো। পজ করে ট্রাই করো, 100% প্রত্যেকে পারবে আশা করা যায়। ওকে, চলো কি বলেছে কেপলারের ল হিসাবে A/T ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে জেনারেল ইকুয়েশন কি, A/T1 এর জন্য কত উৎপন্ন কত দিন লেগেছে 2 ডে, বাই A2 বাই কত দিন লেগেছে 3 ডে 3 ইজ ইকাল টু A3/6। রিলেশন A1 A2 A3 মধ্যে রিলেশন, সবগুলোকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে দাঁড়াচ্ছে 3A ইজ ইকাল টু 2A2 ইজ ইকাল টু A3। সম্পর্ক হচ্ছে এরকম, সিম্পল প্রশ্ন। ওকে, নেক্সট। এরপরে আমরা আসছি কেপলারের তৃতীয় সূত্র। কেপলার তৃতীয় সূত্র, কেপলার থার্ড ল। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র কি বলা হচ্ছে, বলছে সূর্যকে গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ, অর্থাৎ কোনো একটি গ্রহ সূর্যকে যে সময়ে প্রদক্ষিণ করে তার বর্গ সূর্য ও গ্রহের মধ্যেকার দূরত্বটাকে যদি আমরা আর দ্বারা বলি, প্রদক্ষিণকালটাকে যদি টি দ্বারা ডিভাইড করছি, আচ্ছা, দূরত্বের ঘনফলের সমানুপাতি। কি বলছে, পর্যায়কালের বর্গ প্রপোর্শনাল টু দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ওকে, আচ্ছা, এটাকে প্রুভ করে নিই। আমরা প্রুভের জন্য ধরেই নিচ্ছি যে সূর্যের চারিদিকে একটি গ্রহ ঘুরছে, সেটা বৃত্তাকার কক্ষপথে। কারণ আমরা বলেছি উপাক্ষ এবং পরাক্ষ প্রায় কাছাকাছি সমান, তাই আমাদের গণনার সুবিধার্থে আমরা গ্রহ পথটা কেমন ধরে নিচ্ছি, বৃত্তাকার। প্রমাণ, এটার প্রমাণ। আর ব্যাসার্ধের বৃত্তপথে ক্যাপিটাল এম ভরের সূর্যের চারিদিকে স্মল এম ভরের গ্রহ ভি দ্রুতিতে প্রদক্ষিণরত। খুব ভালো কথা। এটা ভি বেগে ঘুরছে, তার দ্রুতি ভি বলে দেওয়া আছে, এর ভর বলে দেওয়া আছে এম, যার চারদিকে ঘুরছে সূর্য তার ভর ক্যাপিটাল এম, এদের মধ্যেকার দূরত্ব আর। তাহলে এই বৃত্তপথে ঘুরবার জন্য প্রথমত এদের মধ্যে কি বল কাজ করছে, মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বল কি বলের যোগান দিচ্ছে, অভিকেন্দ্র বলের যোগান দেয়। কারণ একটি বস্তু যখন বৃত্তপথে ঘুরতে চায় তখন সে বৃত্তপথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কি বল, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল অবশ্যই বৃত্তপথে ঘুরবার জন্য তার প্রয়োজন। এক্ষেত্রে মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের যোগান দেয়। আচ্ছা, তাহলে আর প্রথমত বলি মহাকর্ষ বল কত, মহাকর্ষ বল সমান জি এম তাদের মধ্যেকার দূরত্ব আর তার স্কোয়ার।
ওকে, আচ্ছা অভিকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল ফোর্স কত হবে, এম ভরের বস্তু ঘুরছে, তার বেগ ভি, তার স্কোয়ার বাই আর, এই দুটো সমান কেন যোগান দিচ্ছে, জি এম এম বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এফ সি দ্যাট ইজ ইকাল টু স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকাল টু জি এম এম ने এম को मार डाला, আর একটা আর কে কেটে দিচ্ছে দ্যাট ইজ আর, ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, এবারে এখানটাতে আসছে, গ্রহের আবর্তনকাল বা প্রদক্ষিণকাল, আবর্তনকাল মানে একবার আবর্তন করে আসতে যে সময় লাগছে তাকে আমরা বলছি আবর্তনকাল ক্যাপিটাল টি। তাহলে পুরো পথটা একবার পরিক্রম করতে কত সময় লাগছে, টি। তাহলে আমরা লিখতে পারি বেগ বা দ্রুতি সঙ্গে টি এর সম্পর্ক কি, পুরো পথটা কত, 2 π আর, পুরো পথটা 2 π আর, কত বেগে ঘুরছে, ভি দ্রুতিতে ঘুরছে, তার টি ইজ ইকুয়াল টু 2 π আর বাই ভি। তাহলে সেখান থেকে বলতে পারি ভি সমান কি 2 π আর বাই টি। আচ্ছা ভি স্কোয়ার সমান কত, তাহলে 4 π স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, দুটো জায়গায় ভি এর রাশিমালা পেয়েছি, এটা একটা ওটা একটা, এই দুটো কি করলে কত হবে, জি এম বাই আর ইজ ইকাল টু 4 π স্কোয়ার আর স্কোয়ার বাই টি স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি টি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আস উপরের দিকে, তাহলে উপরের দিকে উঠে যাচ্ছে, এইটা এদিকে চলে আসছে কি, জি এমটা লবে ছিল হরে এলো, 4 π স্কোয়ারটা ছিল এই পাশে নিচে এলো জি এম, এই আরটা এইদিকে চলে গেল, তাহলে আর কিউব, দেখো 4 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, সূর্যের ভর কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি টি স্কোয়ার ভ্যারিজিয়াস আর টু দি পাওয়ার কিউব, টি স্কোয়ার ভ্যারিজিয়াস আর টু দি পাওয়ার কিউব। অর্থাৎ কী বলেছিলাম, আবর্তনকালের বর্গ দূরকের মধ্যেকার দূরত্বের বা দূরকের ঘনফলের সমানুপাতিক। প্রুভ হলো, প্রুভ হলো, চলো ক্লিয়ার হয়েছে সূত্র তিনটে। এবারে আমরা এই সূত্রের উপরে বেশ করে কয়েকটা প্রবলেম দেখে নিই, চলো মুছলাম। এটা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এ বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, আর তৃতীয় সূত্রের গাণিতিক রূপটা আমাদের এখানটাতে একটু লিখে রাখবো, লিখে রাখি। আচ্ছা কী পেলাম, তৃতীয় সূত্রের গাণিতিক রূপটা আমরা পেয়েছি, তৃতীয় সূত্রের গাণিতিক রূপ পেয়েছি টি স্কোয়ার ভ্যারিজিয়াস আর টু দি পাওয়ার কিউব। এটাকে সরলীকৃত রূপ লিখলে আমরা লিখব টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ানের কিউব সমান টি টু এর স্কোয়ার বাই আর টু এর কিউব। আচ্ছা এটা থার্ড ল, কেপলার থার্ড ল এর গাণিতিক রূপ। এটা কি ছিল, সেকেন্ড লয়ের, সেকেন্ড ল। ওকে চলো প্রশ্ন, পৃথিবীর ও সূর্যের দূরত্ব অর্ধেক হলে বৎসরের সময়কাল কত হবে, সময়কাল কত হবে, বৎসরের সময়কাল কত হবে। প্রশ্নটা মন দিয়ে দেখো, পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্ব অর্ধেক হলো, এইখান থেকে ফিরেতে এইখানে আসতে যে সময় লাগে তাকে আমরা কি বলছি, 1 বৎসর। কতদিন সময় লাগে, 1 বৎসর। কতদিন, 365 ডেজ। তাহলে এই পয়েন্ট থেকে সূর্য যদি এই পয়েন্টে ফিরে আসে, এই পয়েন্ট থেকে এই আবর্তনকাল, তাহলে যখন দূরত্বটা R1, দূরত্বটা R, তখন সময় কত লাগছে, 365 ডেজ। ওকে, এখন R2 দূরত্বটাকে বলে দেওয়া হয়েছে অর্ধেক করে দেওয়া হলো, সূর্যের দূরত্ব অর্ধেক হলো, তাহলে R2, এখন দূরত্ব R/2, আমাকে নির্ণয় করতে হবে T2 ইজ ইকাল টু হোয়াট,
365 থেকে দিনটা কত দিনে হচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা এক্ষেত্রে থার্ড ল লাগাচ্ছি। t1 স্কোয়ার বাই r1 এর কিউব ইজ ইকুয়াল টু t2 স্কোয়ার বাই r2 কিউব। আমাকে নির্ণয় করতে হবে t2, তাহলে t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি t1 এর স্কোয়ার ইন্টু r1 এর কিউব বাই r2 কিউব। ভুল হলো, হ্যাঁ ভুল হলো। t2টা এদিকে চলে গেছে, তার মানে হচ্ছে গিয়ে r2টা ওপরে উঠবে, r2 কিউব বাই r1 এর কিউব। ওকে, 365 তার স্কোয়ার ইন্টু r2 কত r/2, তাহলে r কিউব বাই 8, নিচেরটা r1 মানে r কিউব, তাহলে দাঁড়াচ্ছে 365 তার স্কোয়ার বাই 8। তাহলে t2 সমান আমরা লিখতে পারি 365 বাই r এর 8-এর রুট করলে দাঁড়াবে 2√2। ওকে, এই ক্যালকুলেশনটা করলে যা হবে, আরে এটাকে ক্যালকুলেট করলে মোটামুটি দাঁড়াবে 129 ডে। অর্থাৎ যদি দূরত্ব সূর্য এবং পৃথিবীর মধ্যে অর্ধেক হয়ে যায় তাহলে বৎসর কত দিনে হবে? 129 দিনে। ক্লিয়ার? চলো আজকের শেষ প্রবলেম আমরা করব, আরেকটি ভালো প্রবলেম। বলছি কোনো নক্ষত্র ও গ্রহের মধ্যে ক্রিয়াশীল বল তাদের দূরত্বের সাথে 8⁻⁻² অনুপাতে থাকে। ওই গ্রহের আবর্তন কাল দূরত্বের সাথে কি সম্পর্কে থাকবে নির্ণয় করো। প্রশ্নটা বোঝো। একটি গ্রহ এবং নক্ষত্রের মধ্যে ক্রিয়াশীল বল, মহাকর্ষ বল, এক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে যে 8⁻⁻² অনুপাতে থাকে। তাহলে ওই গ্রহের আবর্তনকাল দূরত্বের সাথে কি সম্পর্কে থাকবে ট্রাই করো। আচ্ছা, আমরা বলতে পারি যে Gm/8⁵ এই সম্পর্কে আছে, সমান অভিকেন্দ্র বল কত? mv²/r। ওকে, তাহলে v² = Gm/8⁵ তার মানে হচ্ছে গিয়ে Gm/8⁵ কোনো কনফিউশন আছে? আচ্ছা, এবারে বলো t বা v = আমরা লিখতে পারি 2πr/t। তাহলে স্কোয়ার করছি 4π² r²/t²। 2 নম্বর ইকুয়েশন সেম 1 নম্বর ইকুয়েশন তুলনা করে নাও, তাহলে দুটোই v² Gm/8⁵ = 4π² r²/t²। ওকে, তাহলে t² এদিকে নিয়ে চলে এলাম, ওপরে উঠে গেল, এদিকে নিয়ে চলে গেলাম 4π²/Gm, নিচে থাকলো, এইখানে থাকছে 2 + 3/2, তার মানে সাম কনস্ট্যান্ট 8⁻⁴ 7/2। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা কি সম্পর্কে থাকছে? t² ভ্যারিজিয়াস
7/2। এটা কোনো একটা সালে আইআইটিতে পড়েছিল। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? মহাকর্ষ বল এক্ষেত্রে বলে দেওয়া আছে, আমরা নর্মালি জানি 8⁻² অনুপাতে থাকে, এক্ষেত্রে বলে দেওয়া আছে 8⁻৫ অনুপাতে থাকে। তাহলে আবর্তনকালের সাথে দূরকের কি সম্পর্ক থাকবে? আর t² সমান 8⁻7 অনুপাতে। ওকে, কেপলারের 3টে সূত্র আজকে আমরা শিখলাম। আসি পরের ক্লাসে।